আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা। অত্যন্ত কঠিন একটি অধ্যায়, যে অধ্যায়ে আসলে আমাদের টেনশন বাড়ে, আমাদের প্রেশার বেড়ে যায়। অত্যন্ত কঠিন, যেহেতু এটা আমাদের কম্পিউটারের ভাষা, কম্পিউটারের সঙ্গে আমাদের কমিউনিকেট যোগাযোগ বা একটি প্রোগ্রামিং রান করা, প্রোগ্রামিং লেখা, এগুলো অত্যন্ত কঠিন, আমাদের একটি কঠিন অধ্যায়। চলো আমরা কঠিন অধ্যায়টিকে কীভাবে সহজ করে পড়া যায়, কীভাবে সহজভাবে অতি সহজে আত্মস্থ করা যায়, আমরা সেটাই দেখব। তোমাদের সামনে আমরা অত্যন্ত সহজভাবে তোমাদের পরীক্ষাতে ভালো করার মতো করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলো ক্লাসে দেখি। আজকে তোমাদের ক্লাস নাম্বার সপ্তম, অর্থাৎ 7 নাম্বার ক্লাস। তোমরা যারা লাইভে জয়েন হচ্ছ, তোমরা যারা লাইভে জয়েন হচ্ছ ক্লাসটিকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। দেখো, আজকে তোমাদের সপ্তম ক্লাস, তথ্য যোগাযোগ প্রযুক্তির। আমরা পঞ্চম অধ্যায় দেখব। পঞ্চম অধ্যায়ে আমাদের কি আলোচনা? পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা। ইতিপূর্বে তোমাদের 4টি অধ্যায় শেষ। 4টি অধ্যায় থেকেও যদি কেউ চাও যে 4টি অধ্যায় থেকে আমরা 5টা সৃজনশীল অ্যান্সার করব, তাহলে 4টি অধ্যায় তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে পড়তে হবে এবং পঞ্চম অধ্যায় তোমরা কম পড়লেও হবে। আমরা দেখেছি প্রথম অধ্যায় 1 এবং 2 অধ্যায় থেকে প্রশ্ন আসবে 3টা। তারপরে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টা। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবে 1টা। অর্থাৎ আমরা যদি দেখি, এখানে আমাদের 6টা প্রশ্নের অ্যান্সার হয়ে যায়। আমাদের পরীক্ষাতে অ্যান্সার করতে হবে মোট 5টা। তাহলে যাদের কাছে প্রোগ্রামিং এই অধ্যায়টা অত্যন্ত কঠিন মনে হবে, মোটামুটি এমসিকিউগুলো পারার জন্যে যতটুকু পড়া দরকার এতটুকু পড়েও সৃজনশীলটা স্কিপ করা যায়। সৃজনশীলে যদি আমরা এখান থেকে প্রোগ্রামিংয়ে স্কিপ করি, তাহলেও আমাদের অন্যান্য অধ্যায়গুলো খুব ভালো করে পড়তে হবে। কারণ 3.2 থেকে যেটা আসবে, 3.2 থেকে যেটা আসবে, এটাও কিন্তু অত্যন্ত কঠিন। লজিক ফাংশনের ম্যাথ থাকতে পারে, ওটা অত্যন্ত কঠিন। আর প্রোগ্রামিং যেহেতু কঠিন, তোমরা বিগত সালে প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে প্রোগ্রামিং থেকে যে প্রশ্নগুলো আসে, এগুলো একদম বেসিক থেকে, একদম শুরু থেকে। প্রোগ্রামিংয়ে একদম ডিপলি আলোচনা করতে হয় না, ডিপলি শিখতে হয় না। অত্যন্ত সহজভাবে অ্যান্সার করার জন্যে আমরা প্রাথমিক পর্যায়ে যতটুকু আছে এটা যদি দেখি, তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারবো। চলো আমরা প্রোগ্রামিং দেখি। দেখো, যেহেতু প্রোগ্রামিং, আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে, প্রোগ্রামের সঙ্গে পরিচয় হতে হবে। প্রোগ্রাম হচ্ছে কিছু নির্দেশ, নিয়মকানুন, সংকেতের সমষ্টি, যা অনুসরণ করে কম্পিউটার কোনো একটি নির্দিষ্ট কাজ করে থাকে। অর্থাৎ কম্পিউটারকে আমরা যেগুলো ইনস্ট্রাকশন দেই, যেগুলো নির্দেশ দেই, সেই নির্দেশ অনুযায়ী কম্পিউটার কাজ করে। এই নির্দেশ দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে প্রোগ্রামিং, অর্থাৎ এগুলোই হচ্ছে প্রোগ্রামিং। যেহেতু প্রোগ্রামিং অধ্যায়, প্রোগ্রামিংয়ের ধারণা কে দেয় আমাদেরকে এটা তো জানতে হবে। দেখো, কম্পিউটার প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভেলস। এই নামটা আমাদের এমসিকিউতে আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা স্লাইডে নিয়েছি। তোমরা এই নামটা মনে রাখবে যে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভেলস। দেখো, এই অ্যাডা লাভেলস নামটা শুনে কি মনে হচ্ছে? এটা নারী না পুরুষ? অ্যাডা লাভেলস হচ্ছে একজন নারী। যেহেতু নারী ধারণা দিছে, তার কারণে বুঝতেই পারছো একটু ঝামেলা হবে, একটু কঠিন, অত্যন্ত কঠিন। আমাদের কঠিন অধ্যায়টাকে আমরা খুব সহজ করে পড়বো, সহজ করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
তারপরে আমরা দেখি এই অ্যাডা লাভেলসের বাবা হচ্ছে যদিও এটা না আসার সম্ভাবনাই বেশি, তারপরেও তোমাদের জানার জন্য দিলাম। অ্যাডা লাভেলসের বাবা হচ্ছে লর্ড বাইরন। যেহেতু আমরা কম্পিউটার প্রোগ্রামিং দেখছি, কম্পিউটার কথাটা আমাদের বারবারই আসে। আমাদের সেই শুরু প্রথম অধ্যায় থেকে এই পর্যন্ত অসংখ্যবার কম্পিউটার শব্দটা আসছে। আমরা কম্পিউটারের জনক সম্পর্কে একটু দেখি। অনেকে হয়তো ভুলেও যেতে পারো, অনেকে হয়তো পড়েছো, জানো। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। যেহেতু আমাদের পড়াশোনায় কম্পিউটার কেন্দ্রিক, সব কিছু কম্পিউটারের সঙ্গে, ডিভাইসের সঙ্গে কানেক্টেড, আমরা সেই হিসেবে কম্পিউটারের জনকের নামটাও দেখে নিলাম, চার্লস ব্যাবেজ। দেখো, আশা করি প্রোগ্রাম সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। প্রোগ্রাম হচ্ছে কিছু সংকেত, কি সংকেত কিভাবে কাজ করে আমরা সামনে বিস্তারিত দেখব। দেখো, এবার নিয়েছি প্রোগ্রামের ভাষা, অর্থাৎ আমরা যেটা বললাম যে সংকেত, বিভিন্ন চিহ্ন, এগুলা প্রোগ্রামের ভাষার ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের সঙ্গে কথা বলার জন্য প্রোগ্রামের কিছু নির্দিষ্ট ভাষা আছে, নির্দিষ্ট সাইন আছে, নির্দিষ্ট চিহ্ন আছে। এই চিহ্নগুলোকে আমাদেরকে শিখতে হবে, চিহ্নগুলোকে মুখস্থ করতে হবে। এগুলো চিহ্ন দিয়েই কিন্তু এমসিকিউ থাকে, যে একটা চিহ্ন দেওয়া থাকলো, এই চিহ্ন দিয়ে 4টে অপশন দেওয়া থাকবে যে এটা কি বোঝাচ্ছে, বা এই সাইন দ্বারা আমরা কি বুঝি, চিহ্ন দ্বারা আমরা কি বুঝি, এরকম থাকতে পারে। আমরা সাইনগুলোও দেখব। দেখো, প্রোগ্রামের ভাষা, কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রোগ্রামিং ভাষা বলতে আমরা কি বুঝলাম? কম্পিউটারের সিস্টেম, বিভিন্ন সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রাম। যেমন প্রোগ্রামটা কেমন, আমরা কিভাবে প্রোগ্রামটা সেট আপ দেব। দেখো, কম্পিউটারের তো নিজস্ব কোনো স্বয়ংক্রিয় কোনো চিন্তা শক্তি নাই। আমরা মানুষ, আমাদের চিন্তা শক্তি আছে। সাপোজ কোনো মানুষকে যদি বলা হয় যে আমাকে 1 কাপ চা দাও, 1 কাপ চা বানিয়ে দাও, তাহলে কি করবে? অটোমেটিক সে বের হয়ে রান্নাঘরে যাবে, রান্নাঘরে যে পানি নিবে, পাতিলে পানি দিবে, তারপরে চিনি কোথায় আছে চিনি নিবে, তারপরে চা নিবে, চা পাতি দিবে, যে ও নিজে থেকে কাজ করে চা বানিয়ে নিয়ে আপনার সামনে দিবে। কিন্তু একটা কম্পিউটারকে যদি আমি বলি যে আমাকে 1 কাপ চা দাও, এরকম যদি কোনো ইনস্ট্রাকশন দেই, তাহলে কম্পিউটার কি কাজ করতে পারবে? কম্পিউটার তো চা আছে কোথায়, চিনি আছে কোথায়, কখন কোনটা দিতে হবে তা তো জানে না। কম্পিউটারকে বলতে হবে স্টার্ট হও, তারপরে তোমার কাছে এগুলো সামগ্রী আছে, কি আছে এগুলো ইনপুট দিতে হবে, চা, চিনি, পানি, লিকার, এগুলো দিতে হবে, ইনপুট দিতে হবে। তারপরে এই ইনপুট, এই সরঞ্জামগুলো, জিনিসগুলো কিভাবে কাজ করবে, কি করবে, সেটাও তাকে বলে দিতে হবে। আগে চুলা জ্বালাইতে হবে, তারপরে পাত্রে পানি দিতে হবে, তারপরে লিকার দিতে হবে, তারপরে ছাঁকনিতে ছাঁকতে হবে, চিনি দিতে হবে, সব কিছু ধাপে ধাপে কম্পিউটারকে বলে দিতে হবে। দেন কম্পিউটারকে বলতে হবে স্টপ, যে থেমে যাও, তোমার কাজ শেষ। যদি স্টপ না বলি তাও কিন্তু কম্পিউটার রান থাকবে, বা সেই ডিভাইসটা রান থাকবে, চালু থাকবে, ওর কাজ চলতেই থাকবে। তাহলে কম্পিউটারকে স্টার্ট করতে হবে, অন করতে হবে। আর মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষের মস্তিষ্ক থেকে স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করা যায়, কিন্তু কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে না। তার ভেতরে আমাদেরকে ইনপুট দিতে হয়। এই কি ইনপুট দিব, কিভাবে ইনপুট দিব, এগুলাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আমরা যখন ফলোচার্ট প্র্যাকটিস করব, অ্যালগরিদম প্র্যাকটিস করব, কোডিং প্র্যাকটিস করব, তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের এই টপিকটা কঠিন হলেও
যদি এনজয় করে পড়ো, যদি মজার সঙ্গে পড়ো, তাহলে দেখবা যে অত্যন্ত মজার, নতুন একটা বিষয় আমাদের, আমরা এগুলোর সঙ্গে আগে কখনো পরিচিত নই, দেখবা মজা পাবা। ফিল নিয়ে পড়তে হবে, মজা করে পড়তে হবে। যদি বিরক্তি নিয়ে পড়ো তাহলে দেখবা যে এগুলো কি। তাহলে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তোমরা যারা লাইভে জয়েন হচ্ছ, ক্লাসটিকে শেয়ার করে দাও আর কমেন্ট করবা। তোমরা একটু কমেন্ট করবা কে কোথা থেকে শুনছো, কে কোথা থেকে শুনছো একটু কমেন্ট করবা। দেখো, আমরা দেখব বিভিন্ন প্রজন্মের প্রোগ্রাম, অর্থাৎ কম্পিউটারের যে প্রোগ্রামিং ভাষা, এটা কি একবারেই ইনপুট দেওয়া হয়েছে, একবারে হয়েছে না, এটা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন রকমভাবে আসছে, বিভিন্ন পর্যায়ে আসছে। প্রথম পর্যায়ে কিছু ইনপুট দেওয়া হয়েছে, তারপর দেখা হয়েছে যে এ কাজ করা কেমন, এটা কাজ মানুষের জন্য খুব সহজ হয় কি না, কষ্টসাধ্য হয়। ধীরে ধীরে আমাদের একটি থেকে আইডিয়া যেহেতু পাওয়া হয়েছে, প্রাথমিক একটি আইডিয়া আছে, ওখানে আমরা বিভিন্ন রকম ইনপুট দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের ডিভাইসটাকে আরও আপডেট করছি, মানুষের বোধগম্য করে তৈরি করছি। এই বিভিন্ন প্রজন্ম বিভিন্ন রকম আপডেট হওয়াকে কয়েকটি 5টি প্রজন্মে ভাগ করা হয়। আমরা দেখব 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ভাষা এবং ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছে। এসব ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি স্তরে, কয়টি? 5টি স্তরে। এটা তোমাদেরকে দাগিয়ে পড়তে হবে, কারণ এটা এমসিকিউ আসতে পারে। 5টি স্তর বা প্রজন্মে ভাগ করা যায়, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষার এই প্রজন্মটাকে 5 ভাগে ভাগ করা যায়। আমাদের এখন পর্যন্ত 3য় প্রজন্ম পর্যন্ত চলছে এবং 4র্থ এবং 5ম প্রজন্মর ভাষা এখন পর্যন্ত আসেনি, এটা নিয়ে কাজ চলছে। আমরা এখন যে প্রযুক্তিটা ব্যবহার করি, আমরা এখন 3য় প্রজন্মের প্রোগ্রামিং ব্যবহার করছি। চলো, প্রথম প্রজন্মে কেমন ছিল? প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দুঃখিত, এই লাইনটা একটু মিস্টেক, এটা এই পর্যন্ত, এটা দ্বিতীয় লাইন। মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিভাইস একটি মেশিন, কম্পিউটার একটি মেশিন, ডিভাইস, ওটা তো মানুষ না, তো স্বয়ংক্রিয় কোনো চিন্তার শক্তি নাই। আমরা ইতিপূর্বে দেখেছি 3য় অধ্যায়ে কম্পিউটার বোঝে 0 অন, অর্থাৎ কম্পিউটার ভাষা, কম্পিউটারের, এটা ধরতে গেলে কম্পিউটারের মাতৃভাষা। এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কম্পিউটারের হলো মাতৃভাষা, এটা একদম প্রাথমিক, এটা কম্পিউটার খুব ভালো বোঝে। এখন এই ভাষাটা মানুষ যদি করতে চায়, এরকমভাবে আমরা কি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবো? যে আমরা কম্পিউটারকে বলতে পারবো যে আমাকে চা বানিয়ে দাও? আমরা বাইনারি সংখ্যা তো আমরা নিজেরাই বুঝি না। এই দুটা সংখ্যা দিয়ে, এই দুটো চিহ্ন দিয়ে আমরা এত বিশাল কথা বা বিশাল ডিভাইস, প্রযুক্তি কিভাবে আমরা পরিচালনা করব? আমরা তো এই ভাষা বুঝি না। এই ভাষাকে বোঝার জন্যে এই ডিভাইসে কিছু অনুবাদক আছে। যেমন আমরা তো চীনা ভাষা বুঝি না, আমরা যদি চীনের কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে যাই, তাহলে আমরা কি করব? আমাদের মাঝখানে এমন কেউ থাকবে যে দোভাষী, যে চীনের কথাও বোঝে, বাংলাদেশের কথাও বোঝে। আমি যেটা কথা বলবো সেটাকে চীনা ভাষায় কনভার্ট করে চাইনিজ লোককে বুঝাবে, এবং চাইনিজ লোক যেটা বলবে সেটা আমাকে কনভার্ট করে বাংলাতে বুঝাবে। মাঝখানে একটু অনুবাদক লাগবে, অর্থাৎ আমার ভাষা অনুবাদ করে তাকে বোঝাবে, তার ভাষা অনুবাদ করে আমাকে বোঝাবে। অনুরূপ আমরা যে ভাষায় কথা বলি, এই ভাষা বোঝে এবং কম্পিউটারের ভাষা বোঝে এমন কাউকে, এমন কোনো ডিভাইস, এমন কোনো প্রোগ্রাম সেটআপ দিতে হবে যেটাতে
আমরা যখন আমাদের ভাষায় লিখব সেটা অনুবাদ করে কম্পিউটারকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করে দিবে। কম্পিউটার বাইনারি সংখ্যাতে তাকে আবার আউটপুটটা দিবে। সে আউটপুট যদি আমাদেরকে দেখে আমরা বুঝতে পারবো বাইনারি সংখ্যার আউটপুট। আমরা যদি বলি কম্পিউটারকে a প্লাস বি, এই দুটাকে আমাদের যোগ করে দাও, কম্পিউটার a প্লাস বি বোঝে না। কম্পিউটার a প্লাস বি যেমন 1010 এরকম কোনো একটা সংখ্যা কম্পিউটারকে অনুবাদ করে দিবে। কম্পিউটার এটা নেওয়ার পরে ও যখন আমাদেরকে প্রদর্শন করবে ও 011010 এরকম কিছু একটা দিবে। আমরা তো এটা দ্বারা বুঝবো না a প্লাস বির যোগ করলে অ্যান্সার কি আসে, আমরা তো এটা বুঝতে পারবো না। তাহলে এই ভাষাটাকে আবার অনুবাদ করে দিতে হবে। যেমন কম্পিউটারকে একজন অনুবাদ করে দিল, দেওয়ার পরে কম্পিউটার যে আউটপুটটা দিবে এই আউটপুটটাকে আরেকজন অনুবাদ করে আমাদের সামনে আমাদের ডিভাইসে প্রদর্শন করবে, তারপরে আমরা এটা বুঝতে পারবো। এটাই হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার শুধু এটা বুঝতো। আমাদেরকে পড়তে হবে এই প্রথম প্রজন্মের ভাষার সংজ্ঞা পড়তে হবে যে কি সংজ্ঞা। দ্বিতীয়ত এই প্রজন্মের ভাষা যে আমরা ব্যবহার করছি, এই প্রজন্মের প্রোগ্রাম যে আমরা ব্যবহার করেছি, এটার ক্ষেত্রে আমাদের উপকারিতা কি, এবং আমাদের যেহেতু উপকারিতা আমরা কিছু লিখবো, 2-3টা লিখবো, লেখার পরে যেহেতু উপকারী দিক আছে তার মানে এটার কোনো অপকারী দিকও আছে, তাহলে আমাদেরকে অপকারী দিকটাও পড়তে হবে। উপকার কি অপকার কি দুটা পড়তে হবে, প্লাস সংজ্ঞা পড়তে হবে। আর এই যে এই শালগুলা এগুলো থেকেও রাকিবুল হাসান কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির আহমেদ সুনামগঞ্জ থেকে শুনছি, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসটা কি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও, যেন সবাই উপকৃত হতে পারে এই ক্লাসের মাধ্যমে। আর তোমরা রেসপন্স করবে, কমেন্ট করবে কি কি দেখছো, বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমি ক্লাস শেষ করার আগে আবার কমেন্ট করব। যদি তোমরা বলো তাহলে আমি ওটা আবার পুনরায় তোমাদের সামনে রিপিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আমরা প্রথম প্রজন্মের ভাষা সম্পর্কে দেখলাম। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে 01, এটা দিয়ে কম্পিউটার কাজ করত। এটার উপকারী দিক অপকারী দিক আমাদেরকে পড়তে হবে। আমরা যেহেতু এটা শর্টকাট, একটা ক্লাসের ভেতর প্রোগ্রামিং বিশাল একটা অধ্যায়, একটা ক্লাসে তো সব কিছু পড়ানো সম্ভব না। আমরা জাস্ট এই অধ্যায়ের সঙ্গে প্রোগ্রামিং কি বা কেমন, এই অধ্যায়ে কীরকম পড়া, আমাদের কীরকম পড়তে হবে, জাস্ট এতটুকুই দেখাতে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। আমরা তোমাদের প্রোগ্রামিং করেও দেখাবো, যার কারণে এগুলো স্কিপ করছে, এগুলো তোমরা নিজে নিজে পড়লেও, পড়ে মুখস্থ করেও অ্যান্সার করতে পারবে। অথবা আমাদের কোর্সে যদি ভর্তি হও, আমরা যে শিট দিব বা আমরা যেই লেকচারগুলো নিব ওগুলোতে খুব সহজ করে বুঝিয়ে দিব, যেগুলো তোমরা একটু চোখ বোলালেই পরীক্ষার হলে লিখতে পারবে। তাহলে দেখো, দ্বিতীয় প্রজন্মের ভাষা, অর্থাৎ এটা 1950 সালে হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষা কখন আসে? 1950 সালে। এই ভাষাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটাকে কি বলা হয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা মনে রাখতে হবে, দ্বিতীয় প্রজন্মের ভাষাকে কি বলা হয়, দ্বিতীয় প্রজন্মের ভাষাকে কি বলা হয়। এই নাম দিতে পারে, এই নামটা তোমরা মুখস্থ করে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো দ্বিতীয় প্রজন্মের ভাষা, এই অ্যাসেম্বলি ভাষা এটা কেমন? আমরা তো দেখলাম প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে 01 এগুলো দিয়ে। দ্বিতীয় প্রজন্মে এসে এটা আরেকটু আপডেট করছে। এটা কেমন আপডেট? যে এটা আমরা এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারকে বিভিন্ন বোঝানো, বিভিন্ন সংকেতের জন্যে নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়েছে, যেগুলোর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারছে যে আমাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো নাম না লিখে ইংরেজি ছোট ছোট কিছু সংকেত ব্যবহার করা হয়েছে। যেমন
সাব অর্থাৎ অ্যাড, যদি দুইটা সংখ্যা এ প্লাস বি, এ প্লাস এই ফাংশনটা আমরা কিভাবে করব, অর্থাৎ প্রোগ্রামকে যে দিব আমরা যদি এ বি, এ এবং বি, এ বি ইনপুট দিলাম, ইনপুটে এ বি দিলাম, এ বি দেওয়ার পরে এ বিটা কী করবে, কম্পিউটারকে পরিস্থিতি বলে দিতে হবে এটা কি যোগ করবে না বিয়োগ করবে না ভাগ করবে না গুণ করবে, কিভাবে আমাদের সামনে আউটপুটটা প্রদর্শন করবে, তাহলে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তখন আমাদেরকে এডিডি লিখে আমরা দিলে তাহলে আমরা এটা বুঝতে পারবো এটাকে অ্যাড করে যোগ করতে বলছে। এসইউবি দিয়ে আমরা বিয়োগ বুঝাবে, ডিআইভি দিয়ে ডিভাইডেড বুঝাবে, এরকম আরও অনেক সংকেত আছে, অনেক সংকেত যেগুলো প্রোগ্রাম করতে করতে আমাদের পরিচিত হবে। এটা প্র্যাকটিস না করলে 2-1 দিনে পরে মাথায় আসবে না, এটা একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। কারণ শুরুতেই বললাম এটা তোমাদের কঠিন, অত্যন্ত কঠিন একটি অধ্যায়। আমাদের তাহলে প্রথম প্রজন্মের ভাষা চলে গেছে, মানে আমাদের পূর্বে হয়ে গেছে, তারপর থেকে আপডেট হয়ে দ্বিতীয় প্রজন্মের ভাষা হয়েছে, এবং বর্তমান সময়ে চলছে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা, অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা। এটা শুরু হয় 1960 সাল থেকে। 1960 সাল থেকে তৃতীয় প্রজন্মের ভাষা শুরু হয়, অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা। এটা একটা উচ্চ স্তরের ভাষা। আর এই চতুর্থ এবং পঞ্চম এটা এখন আমাদের সামনে আসেনি, এই দুটো নিয়ে কাজ চলছে। এটা হাই থেকে আবার ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তৃতীয় প্রজন্মের যে ভাষা, এটা বিশেষ করে ইংরেজি ভাষা বোঝে। কম্পিউটার যেন ইংরেজি ভাষা বোঝে বা খুব সহজে অনুবাদ করতে পারে এরকম করে লেখা, অর্থাৎ ডিভাইস মানুষের ভাষা যত সহজে বুঝবে সেই ভাষাটাকে তত উচ্চ স্তরের ভাষা বলা হবে। যেমন প্রথম প্রজন্মের ভাষা দেখলাম, ওটা আমাদের জন্য কষ্টকর, 0 এবং 1 দিয়ে, এটা অত্যন্ত কঠিন। তারপর দ্বিতীয় স্তরের ভাষা দেখলাম, কিছু কিছু সংক্ষিপ্ত নাম, আমাদের সংক্ষিপ্ত নাম মনে রাখতে হবে, এটাও কষ্টকর। তারপর তৃতীয় প্রজন্মের ভাষাতে আসে আমরা দেখব এখানে কিছু ইংরেজি সংখ্যা দিয়ে আমরা তৃতীয় প্রজন্মের ভাষাকে, তৃতীয় প্রজন্মের যে প্রোগ্রামিং, এটাকে ইনস্ট্রাকশন দিতে পারবো যে অনুযায়ী কাজ করবে। তোমরা প্রত্যেকটা প্রজন্মের ভাষার, অর্থাৎ তৃতীয় প্রজন্ম পর্যন্ত যেহেতু হয়েছে, তৃতীয় প্রজন্মের প্রত্যেকটা সংজ্ঞা দেখবে, এবং সংজ্ঞার পাশাপাশি প্রত্যেকটা ভাষার উপকারিতা কি এবং অপকারিতা কি, দুইটা দিকই আমাদেরকে বিশ্লেষণ করে পড়তে হবে। দেখো প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্য ভিত্তি। প্রোগ্রাম ভাষাসমূহকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রাম ভাষাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এটা মনে রাখবে। 1 নম্বর হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, 2 নম্বর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফার্স্ট জেনারেশন আমরা যেটা দেখলাম, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা যেহেতু মানুষের বোধগম্য, মানুষের বোধ শক্তি একটু কষ্টকর, বুঝতে কষ্ট, যার কারণে এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। এবং এই থার্ড থেকে শুরু করে থার্ড, ফোর্থ, ফিফথ, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা এখন থার্ড জেনারেশনে আছি, থার্ড জেনারেশনের ভাষা প্রযুক্তি ব্যবহার করছি, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি পেয়েছি। দেখো একটি প্রোগ্রামের 3টি অংশ থাকে। একটি প্রোগ্রামের কয়টি অংশ থাকে? একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে আউটপুট। যেমন আমরা
একটা আমরা যখন ফলো চার্ট দেখবো তখন বুঝতে পারবো। আমরা একটা ফলো চার্ট নমুনা দেখি। যেমন ফলো চার্টে আমাদের প্রথমে বলতে হবে, যেমন ডিভাইসকে, যদি কোনো ডিভাইসকে কাজ করাতে চাই তাহলে আমাদের শুরুতে আগে স্টার্ট করতে হবে। আমাদেরকে সেই ডিভাইসটাকে স্টার্ট আগে বলতে হবে, স্টার্ট চালু হও। তারপরে স্টার্টের পরে তাকে কিছু ইনপুট দিতে হবে, যে চালু হলো, এখন কি কাজ, তাকে কাজ বলতে হবে। আমরা দিব আমরা কিছু ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে আমরা যেগুলো ইনপুট দিলাম, যেগুলো ডেটা দিলাম, দেওয়ার পরে তাকে প্রসেস বলতে হবে। প্রসেস অর্থাৎ কিভাবে কাজ করবে, কি কাজ করবে, কি করতে, কি আমরা কি চাচ্ছি, তাকে কি করতে হবে সেটা তাকে বলে দিতে হবে। বলে দেওয়ার পরে আমাদের সামনে আউটপুট শো করবে। আউটপুট শো করবে, দেন স্টপ। আমাদেরকে স্টপ করে দিতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামের একটি চিত্র। এখানে আরো এগুলোকে বিভিন্ন চিত্রের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে হবে। দেখো, আমরা পরবর্তীতে দেখি আমাদের পরীক্ষাতে যেগুলো প্রশ্ন আসে, আমরা ওগুলো প্রশ্ন একটু সলভ করে দেখি, তাহলে ক্লিয়ার হব। দেখো, আমাদের এই অধ্যায়ের কাজ হচ্ছে প্রথমত অ্যালগরিদম। অ্যালগরিদম কি, অ্যালগরিদম দেখতে হবে, ফলোচার্ট দেখতে হবে, অ্যালগরিদম থেকে ফলোচার্ট করতে হবে, দেন প্রোগ্রামিং বা কোডিং, যেগুলো কোড আছে কোড করতে হবে। অর্থাৎ আমরা আজকে দেখব শুধু অ্যালগরিদম এবং ফলোচার্ট। কোডিং করতে গেলে কোডিংয়ের জন্য আলাদা আরও অনেক সংকেত আছে, এগুলো এগুলো ওই কোডিংয়ের তুলনায় একটু সহজ, আমরা এগুলোই বুঝাই, এগুলো আজকে দেখব। পরবর্তীতে আমরা যে পেইড ব্যাচ নিব সেখানে আমরা প্রোগ্রামিং সহ সব কিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের এই একটা ক্লাসে তো আর পুরো অধ্যায় দেখানো সম্ভব না, যার কারণে আমরা সংক্ষিপ্ত করে নিচ্ছি। দেখো, অ্যালগরিদম, অ্যালগরিদম শব্দটি এসেছে আল খারিজমা থেকে। অ্যালগরিদম হচ্ছে ধাপে 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 কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়া। অর্থাৎ অ্যালগরিদমটিতে কাজ করবে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ এবং পঞ্চম স্টেপ, এরকম 5টি স্টেপে ধাপে ধাপে কাজ করে। আর ফলোচার্টটা হচ্ছে প্রবাহ, এটা হচ্ছে প্রবাহ। যেমন প্রথমে একটা কাজ, তারপর আরেকটা কাজ, তারপর আরেকটা কাজ, তারপরে আরেকটা কাজ, অর্থাৎ একটার পর একটা, একটার পর একটা কাজ করবে। প্রবাহ ধারাবাহিকভাবে কাজ করবে। দেখো, আমরা একটা প্রশ্ন নিয়েছি। প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফলোচার্ট লিখো। অর্থাৎ এরকম প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় আসে, বিগত সালেও এসেছে, যার কারণে আমরা প্রশ্ন নিয়েছি। আমরা প্রশ্ন সমাধান করলে বুঝতে পারবো। অধ্যায় সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা দিলাম, যেহেতু গাইডলাইন ক্লাস, কীরকম প্রশ্ন আসে এটা তো দেখাতেই হবে। আমরা প্রশ্ন দেখাবো। দেখো, অ্যালগরিদম, প্রথমে আমরা অ্যালগরিদম লিখি, অ্যালগরিদম এ দিয়ে লিখি। অ্যালগরিদম কীভাবে লিখবো, স্টেপ। স্টেপ অন, স্টেপ অনে কি হবে, স্টেপ অনে প্রথমে আমরা কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দেব, স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট। দ্বিতীয়ত স্টেপ 2তে কি বলবো, স্টেপ 2তে ইনপুট, অর্থাৎ ইনপুট আমরা
এ এবং বি নিলাম। স্টেপ স্টেপ 3 তে আমরা কি নিব, এখানে হচ্ছে প্রসেসিং, অর্থাৎ কিভাবে কাজ করবে। যেমন x ইকুয়াল, এটাকে কি করতে হবে, আমরা এটাকে যে দুইটি সংখ্যা যোগের কথা বলছি, আমরা এটাকে a প্লাস বি অর্থাৎ যোগ করতে দিলাম। তারপরে স্টেপ 4 এ এসে এখন আমরা যে কাজ করতে দিলাম এই কাজটাকে শো করবে, অর্থাৎ প্রিন্ট এক্স, অর্থাৎ আমরা এক্স এর মান চেয়েছি, সে হিসেবে আমাদেরকে প্রিন্ট এক্স। তারপরে এটা প্রদর্শন করার পরে স্টেপ 5 এ আমাদেরকে স্টপ বলতে হবে, অর্থাৎ স্টপ, থেমে যাবে। আমরা এটার পাশে ফলো চার্টটা দেখব। দেখো, এটা হচ্ছে স্টার্ট, তারপরে ইনপুট, তারপরে তৃতীয় স্টেপে প্রসেসিং, অর্থাৎ কিভাবে কাজ করবে। এখানে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এখানে দেব হচ্ছে প্রসেস, অর্থাৎ কিভাবে কাজ করবে, এটা হচ্ছে প্রসেস। তারপরে প্রিন্ট, তারপরে স্টেপ। এটা যখন আমরা ফলো চার্টে লিখব, ফলো চার্টে লিখতে গেলে আমাদের বিভিন্ন চিহ্নর ভিতরে লিখতে হবে, বিভিন্ন সাইনের ভিতরে লিখতে হবে। যেমন স্টারটাকে আমরা লিখব একটা ডাম্বেল আকারের চিত্রর মাঝে লিখব, অর্থাৎ ডাম্বেল আকারের চিত্রের মাঝে লিখব। কেমন ডাম্বেল আকার, কেমন, এই যে এরকম একটা চিত্র, এরকম একটা চিত্রের ভিতরে আমরা লিখব স্টার্ট। এটা নিচে একটু জায়গা বেশি লাগবে। দেখো, এটা ফলো চার্ট, আমরা একটা ডাম্বেল আকারের চিত্র নিলাম, এখানে আমরা লিখব START, অর্থাৎ স্টার্ট। অ্যালগরিদম আমরা এরকম স্টেপ আকারে সোজাসুজি লিখতে পারবো, কিন্তু ফলো চার্টের ক্ষেত্রে আমাদেরকে কিছু চিহ্ন মেনটেন করতে হবে, যেগুলো চিহ্ন অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। দ্বিতীয়ত, আমরা যখন ইনপুট দিব, এই ইনপুটটা নেওয়ার ক্ষেত্রে আমাদের কিভাবে লিখতে হবে, একটা সামান্তরিক চিহ্নের ভিতরে, অর্থাৎ সামান্তরিক চিহ্নের ভিতরে লিখতে হবে। সামান্তরিক চিহ্নটা কেমন, অর্থাৎ এটা একটু বাঁকা হবে, এটা একটু বাঁকা হবে, এরকম চিহ্ন দিয়ে লিখতে হবে ইনপুট। A B। তারপরে আমরা তৃতীয় স্টেপে দেখি, এটা হচ্ছে প্রসেসিং। তৃতীয় স্টেপে আমরা যেটা প্রসেস করব, এটার চিহ্নটা কেমন, প্রসেসিং এর চিহ্নটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো। দেখো, এটা একটু বাঁকা করে হবে, অর্থাৎ এটা সোজাসুজি হবে, এটা একটু বাঁকা হবে, এটা একটু সোজাসুজি হবে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা নিচে এটা কি প্রসেস, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে, এই প্রসেসিং এ আমরা যেটা লিখেছি এটা লিখতে হবে x ইকুয়াল টু a প্লাস বি, এটা হচ্ছে প্রসেসিং। তারপরে চতুর্থ স্টেপে কি, চতুর্থ স্টেপে প্রিন্ট এক্স, অর্থাৎ প্রিন্ট এক্স, এই প্রিন্ট এক্স এটাও সামান্তরিকের মতোই হবে। দেখো,
এটাও সামান্তরিকের মতো। তাহলে প্রিন্ট এক্স, PRINT প্রিন্ট এক্স। তারপরে পঞ্চম স্টেপে আমরা শুরুতে যে ডাম্বেল নিয়েছি স্টার্টে ডাম্বেল, আমাদের পঞ্চম স্টেপেও সে ডাম্বেলের মতোই চিত্র হবে। পঞ্চম স্টেপে অর্থাৎ এটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম থেকে আমরা ফলোচার্ট লিখলাম। তোমাদের পরীক্ষাতে এরকম অ্যালগোরিদম দেওয়া থাকতে পারে, দেওয়া এরকম অ্যালগোরিদম দিয়ে বলতে পারে যে এটার ফলোচার্টটা লেখো, অথবা এরকম ফলোচার্ট দিয়ে বলতে পারে যে এটার অ্যালগোরিদম লেখো। তোমাদেরকে এই চিহ্নগুলো মনে রাখতে হবে। আমি যে লিখে দিলাম, তোমরা ক্লাসে সম্ভব হলে উঠিয়ে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে নিবে, পরবর্তীতে এটা দেখবে, তাহলে তোমার জন্য অত্যন্ত সহজ হবে। তাহলে আমরা কি দেখলাম? দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফলোচার্ট। তাহলে আমরা যদি এখানে বলি দুটি সংখ্যার বিয়োগফল, যদি আমরা দুটি সংখ্যার বিয়োগফল দেখতে চাই তাহলে কি করতে হবে? কোথায় চেঞ্জ করতে হবে? আমাদের এখানে প্রিন্টে অর্থাৎ আমাদের এখানে প্রসেসে মাইনাস করে দিতে হবে, a মাইনাস b করে দিতে হবে। যদি আমরা এখানে গুণফল দেখতে চাই, যদি দুটি সংখ্যার গুণফল দেখতে চাই তাহলে এখানে আমাদের গুণ করে দিতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে চাবো সেটা এখানে প্রসেসে বলে দিতে হবে আমরা কি দেখতে যাচ্ছি, আমরা কি কি। যদি আমরা তিনটি সংখ্যা দেখতে চাই, এখানে দুইটি বাদে তিনটি দেখতে চাই, তাহলে আমাদেরকে a b c এখানে তিনটি সংখ্যা নিতে হবে। তাহলে আমরা একটা দেখলাম, একটার আদলে আমরা আরো অনেক রকম প্র্যাকটিস করতে পারবো। যত প্র্যাকটিস করবে পরীক্ষাতে তত সহজে লিখতে পারবে, তত দ্রুত বিষয়টা আত্মস্থ করতে পারবে। দেখি তোমরা কে কি কমেন্ট করছো, তোমরা একটু কমেন্ট করো, যারা লাইভে আছো কমেন্ট করো কেমন লাগছে, বুঝতে পারছো কি না। তোমরা কমেন্ট করো বুঝতে পারছো কিনা। তোমরা রেসপন্স করলে তাহলে আমাদেরও ভালো লাগবে। আমরা এরকম আরো উদাহরণ দেখব। এটা অত্যন্ত বেসিক, একটা অত্যন্ত সহজ। আমরা এখানে কয়টা চিহ্ন দেখলাম? একটা, দুটা, তিনটা, এই দুটো একই। তাহলে একটা দেখলাম ডাম্বেল আকৃতির, একটা দেখলাম সামান্তরিক চিহ্ন, একটা দেখলাম আয়তক্ষেত্র চিহ্ন। এটার বাহিরেও আরো কিছু চিহ্ন আছে, যেমন ডিসিশন। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেমন আমি কিছু যদি একটা ইনপুট দেই, এখানে বললাম যে এটার ফলাফল ইয়েসও হতে পারে, নো হতে পারে, তখন আমাদেরকে এরকম ডিসিশন নিতে হবে। ডিসিশন নিয়ে ইয়েস অথবা নো দিতে হবে। তারপরে কোনো কিছু যদি বারবার করতে দেই, প্রক্রিয়া ঘুরতে থাকবে, তখন আমাদের এরকম একটি 0 দিয়ে দিতে হবে, তাহলে এটা লুপ আকারে ঘুরতে থাকবে। এগুলো আরও বিস্তারিত প্রথম ক্লাসে যদি এগুলো দেই, যারা এগুলোর সঙ্গে পরিচিত নও তোমরা, তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। একদম বেসিক থেকে শুরু থেকে দেখলে তাহলে মাথায় ঢুকবে। আমরা যদি ডিরেক্ট তোমাদের প্রশ্ন সলভে যেতাম, 25 সালের প্রশ্নতে একটাতে প্রোগ্রাম কোডিং চেয়েছে, আমরা যদি ডাইরেক্ট কোডিংয়ে যেতাম তোমরা এগুলো বুঝতে না। আগে তোমাদের এটা ধাপে ধাপে পড়তে হবে। আগে ফলোচার্ট দেখতে, অ্যালগোরিদম দেখতে হবে, ফলোচার্ট দেখতে হবে, তারপর বিভিন্ন সংকেতগুলো মুখস্থ করতে, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে প্রোগ্রামিংয়ে যেতে হবে। চলো আমরা এটা তো দেখলাম, পরবর্তীতে আরেকটি দেখি। ক্লিয়ার সিলেক্ট। দেখো ফলোচার্টের ক্ষেত্রে একটা হচ্ছে দুই রকম ফলোচার্ট, দুই রকম। একটা হচ্ছে সিস্টেম ফলোচার্ট, এটা আমাদের প্রয়োজন হয় না। প্রোগ্রামিং ফলোচার্ট আমরা এটা দেখব, প্রোগ্রাম ফলোচার্ট এটা দেখব। এটার ক্ষেত্রে সিম্পল, ডিসিশন এবং লুপ। অর্থাৎ আমি ডিসিশন যেটা দেখলাম, ডিসিশন বা কন্ডিশন, এরকম চিহ্ন দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ডিসিশন। আমরা সিম্পলটা তো এর আগে দেখলাম, যেটা আমরা প্র্যাকটিস করলাম, এটা হচ্ছে সিম্পল। তারপরে লুপ,
লুপ যেটা আসবে এটাতে লুপ আকারে ঘুরতে থাকবে, এরকম 0 দিয়ে একটা বল দিয়ে বুঝাইতে হবে। আর এটাও আমাদের প্রয়োজন হয় না, এত ডিপে যাইতে হবে না, আমাদের এতটুক এই লুপ পর্যন্ত করলেই আমাদের পরীক্ষাতে আশা করি হয়ে যাবে পরীক্ষার জন্য। দেখো এখানে আরেকটি প্রশ্ন নিয়েছি, 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফলোচার্ট লেখো। অর্থাৎ ইতিপূর্বে আমরা 2টি সংখ্যা দেখলাম যোগ, এখন দেখব 3টি সংখ্যার গড় কিভাবে আসে। যোগ করার জন্য আমরা যোগ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, কিন্তু গড় করতে গেলে তখন কিভাবে করতে হবে, কি লিখতে হবে, আমরা এগুলো দেখব। দেখো আমরা অ্যালগরিদম লিখি, অ্যালগরিদম স্টেপ 1, স্টেপ 1-এ স্টার্ট, দ্রুত লিখে দেই। স্টেপ 2-তে আমরা কি দেখব, ইনপুট। যেহেতু এখানে 3টি সংখ্যা বলা হয়েছে, স্টেপ 2-তে আমরা ইনপুট দিব। ইনপুটটা কি নিব, ইনপুট এ বি সি, অর্থাৎ 3টি সংখ্যার গড় যেহেতু দেখব এ বি সি, অর্থাৎ 3টি সংখ্যা, যে 3টি সংখ্যার গড় দেখতে চাই সেই 3টি সংখ্যা দিব। তৃতীয়ত স্টেপ 3-তে আমরা যে 3টি সংখ্যা নিলাম, 3টি সংখ্যার কি দেখব, গড়। তাহলে গড়ের জন্য আমাদের কি লিখতে হবে, গড়ের সংকেত আমরা কি দিয়ে দিব, 3টি সংখ্যার আমরা কি দেখতে চাই, 3টি সংখ্যার এভারেজ দেখতে চাই। 3টি সংখ্যার এভারেজ কি আসবে আমরা এটা দেখব। এ প্লাস বি প্লাস সি, এই 3টি সংখ্যার এভারেজ অর্থাৎ গড় নির্ণয়ের জন্য আমরা প্রসেসিং এভাবে বলে দেব, এভাবে ইনস্ট্রাকশন দিব, তাহলে প্রসেস দেখাবে, প্রসেস কিভাবে কাজ করে। স্টেপ 4, স্টেপ 4-এ এসে আমাদের কি হবে, এটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট প্রিন্ট কি দেখাবে, এ ভি, প্রিন্ট এ ভি। স্টেপ 5, স্টেপ 5-এ কি আসবে, অর্থাৎ প্রোগ্রামটিকে অফ করে দিতে হবে, স্টপ করে দিতে হবে, থামিয়ে দিতে হবে। তাহলে এটা দেখলাম আমরা অ্যালগরিদম। এই অ্যালগরিদম থেকে ফলোচার্ট কিভাবে লিখব, ফলোচার্টের চিহ্ন তো আমরা একটু আগে দেখলাম। প্রথমত ডাম্বেল আকৃতির স্টার্ট, স্টার্ট, তারপরে যেটা দেখেছি সামান্তরিক চিহ্ন, সামান্তরিক চিহ্ন দিয়ে কি বুঝাবে, স্টার্ট করলাম, তারপরে ইনপুট, ইনপুট এ বি সি, তারপরে ইনপুটের পর ফার্স্ট স্টেপ স্টার্ট, দ্বিতীয় স্টেপ ইনপুট, তৃতীয় স্টেপ হচ্ছে প্রসেস। অর্থাৎ প্রসেসটা কিভাবে লিখব, প্রসেসের চিহ্নটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো, আয়তক্ষেত্রের মতো লিখে আমরা এখানে যেটা লিখেছি এটাই লিখব, এভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি 3, অর্থাৎ এই 3টি সংখ্যার গড় নির্ণয়। তারপরে এখানে দেখো আমরা তো দেখলাম ইনপুটে যেটা নিব প্রিন্টে, অর্থাৎ যেটা আউটপুট দিবে, যেটা শো করবে, যেটা দেখাবে, এটা দুটো সাইন, দুটো চিহ্ন একই রকম, অর্থাৎ একটু বাঁকা করে হবে। তাহলে এখানে কি লিখব, প্রিন্ট এভারেজ, প্রিন্ট এ ভি। প্রিন্টের পরে প্রিন্ট দেখানো হয়ে গেল, পঞ্চম স্টেপে আমরা
আবার এই ডাম্বেলের মতো নিয়ে স্টপ, অর্থাৎ প্রোগ্রামটিকে স্টপ করে দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্ট করো, ক্লাসটিকে শেয়ার করে দাও, কেমন লাগছে, কেমন বুঝতে পারছো কিনা। দেখো আমরা দেখলাম তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফলোচার্ট, পরীক্ষাতে এগুলোই আসে, এগুলোই চায়। ঘ নাম্বার যদি এরকম হয়তো দেওয়া থাকবে তোমাদের উদ্দীপকে, এরকম অ্যালগরিদম একটা দেওয়া আছে, দিয়ে বলবে যে 1 নং চিত্রের ফলোচার্ট লেখো। জাস্ট এরকম ফলোচার্ট লিখলেই কতক্ষণ লাগবে, যদি তোমার বেশি প্র্যাকটিস করা থাকে, পারো, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, তারও কম লাগবে, 1 মিনিটের ভিতরেই লিখে শেষ করতে পারবে যদি বেশি প্র্যাকটিস করে থাকো। তাহলে এগুলো আইসিটি পরীক্ষা ভালো করে পড়লে পরীক্ষা দিতে সময় লাগবে না। তোমাদের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে 2.5 ঘন্টাতে 7টা সৃজনশীল লিখতে হয়, কিন্তু আইসিটিতে 2.5 ঘন্টাতে 5টা সৃজনশীল লিখতে হবে, সময় আরও বেশি। আর এগুলো অধ্যায় 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকে যদি এগুলো ভালো করে পড়ো, তাহলে দেখবা যে আরও অনেক সময় বেঁচে যাবে। তাহলে আমরা অ্যালগরিদম দেখলাম, ফলোচার্ট দেখলাম। আরেকটি প্রশ্ন দেখি, যেহেতু আমরা প্রসেসিংয়ে দেখলাম, ইয়াতে দেখলাম ইয়েস নো আমাদের কীরকম কন্ডিশনও দেখেছি। কন্ডিশনের ক্ষেত্রে আমরা আরেকটি প্রশ্ন দেখি, 3টি সংখ্যার গড়। নোটপ্যাড আসবে না, নোটপ্যাড, আচ্ছা এখানেই লিখি, এটা বাদ, নিচে লিখি, প্রশ্নটা লিখে দেই। একটি সংখ্যা জোড় নাকি নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফলোচার্ট লিখো। এখানে ফলোচার্ট, অর্থাৎ যদি তোমাদের বলা হয় একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, এখানে দুইটা, জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে, জোড় নাকি বিজোড়, তাহলে এখানে আমাদেরকে আরও 2টা নতুন সাইন, 2টা নতুন চিহ্নের সঙ্গে পরিচয় হতে হবে। দেখো আমরা শুরুতে অ্যালগরিদমটা লিখি। অ্যালগরিদম প্রথম স্টেপ কি, ফার্স্ট স্টেপ স্টার্ট, স্টেপ সেকেন্ড আমরা কি নিব, স্টেপ সেকেন্ডে ইনপুট দিব, অর্থাৎ একটি সংখ্যাটা কি, সাপোজ দিলাম n, সংখ্যাটা n ধরলাম, ইনপুট n। স্টেপ 3তে আসবে, আমরা কি কাজ করব, এটাতে আমাদের এই ইনপুট nটা এটা কি কাজ করবে, প্রসেস, আমাদেরকে প্রসেসটা বলে দিতে হবে। প্রসেসটা লিখব
এটা n ডিভাইডেড 2 সমান সমান 0, অর্থাৎ ইজ n এটা কি হবে? তৃতীয় স্টেপে এই n ডিভাইডেড 2 এটা কি হবে? এটা হচ্ছে প্রশ্নবোধক, আমরা যেহেতু প্রশ্ন করছি। তারপরে এখানে যে ইনপুটের ভিতরে আমাদের ইনপুট এতটুকু কিন্তু শেষ নয়, এই ইনপুটের ভিতরে আরো লিখতে হবে আই নাম্বার দিয়ে প্রিন্ট, দুঃখিত, যেহেতু একটু আগে দেখ আপনাদের এরকম চিহ্ন, এটা এটা এটার চিহ্ন মানে অ্যান্সার ইয়েসও হতে পারে, নো হতে পারে। তাহলে এখানে আমাদেরকে দুইটা দিতে হবে, এটা বলে দিতে হবে ইয়েস প্রিন্ট যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট ইভেন নাম্বার, যদি নো হয় তাহলে নোর ক্ষেত্রে লিখতে হবে নো। তাহলে আমরা যে এটা দিব এটার সংখ্যা জোড়ও হতে পারে বেজোড়ও হতে পারে, দুইটা অ্যান্সার আসতে পারে, দুইটার যে কোনো একটা আসতে পারে। সেই হিসেবে আমাদের ইয়েসও দিতে হবে, নো দিতে হবে, হয় ইয়েস হবে অথবা নো হবে। তাহলে তৃতীয় স্টেপে আমরা প্রসেসটা বলে দিলাম যে কি কি করতে হবে, এর প্রসেসটা বলে দিলাম। এবার চতুর্থ স্টেপ, যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে এই তৃতীয় স্টেপের ভেতরে আরও ঢুকবে। স্টেপ 4, চার নম্বর স্টেপে দেখব এটার 4 নম্বর স্টেপে আমরা স্টপ করে দেব, কারণ এই 3 নম্বর স্টেপের ভেতরে এখানেই আমাদেরকে দেখিয়ে দিবে ইয়েস অথবা নো। তাহলে এখানে আমাদের প্রিন্টের যেটা আমরা অ্যান্সার চাচ্ছি এটা লাগবে না, তখন আমাদের 4টে স্টেপেই এই অ্যালগরিদমটা শেষ হবে। এই 4টে স্টেপের পরে আমরা এই পাশে ফলো চার্টটা দেখব। অর্থাৎ আমরা যে অ্যালগরিদমটা লিখেছি এটার ফলো চার্টটা কি, ফলো চার্টটা দেখব। দেখো স্টার্ট দিলাম, তারপরে ইনপুট কিভাবে লিখতে হয়, অর্থাৎ ইনপুট আমরা কি দেখেছি, ইনপুট n। এবার আমরা কি নিব, 3 নাম্বার, যেহেতু এখানে ইয়েস অথবা নো যে কোনো কিছু আসতে পারে, আমরা একটু আগে যে চিত্র দেখলাম অর্থাৎ এরকম চিহ্ন নিব। এখানে আমরা এই যে এই প্রসেসটা এখানে বলে দিব, এটা একটু বড় করে দিই। n divided 2 equal to 0, হট। এটা কি, এই প্রসেসটা করে আমাদের অ্যান্সার ইয়েসও আসতে পারে এবং নো আসতে পারে। তাহলে আমরা এখান থেকে এটা নিব ইয়েস অর নো, এই দুটো নিয়ে নিচে
দেখো এখানে আমরা অ্যান্সার ইয়েসও পাইতে পারি, নোও পাইতে পারি। দুইটার অ্যান্সারের ক্ষেত্রে আমরা কি চিহ্ন দেখেছি? অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি সামান্তরিক চিহ্ন, না অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি এই যে আয়তক্ষেত্র, অর্থাৎ এরকম আয়তক্ষেত্র চিত্র। তাহলে আমরা এখানে ইয়েস এটাও অ্যান্সার পাইতে পারি, ওটাও অ্যান্সার পাই। যেহেতু এটা অ্যান্সারের ঘর, অ্যান্সারের ঘরে আমরা কি লিখব? কি চিহ্ন নিব? এই আয়তক্ষেত্র চিহ্ন নিব, আয়তক্ষেত্র চিহ্ন নিব। এখানে আমরা কি লিখব? এই যে নো, নো হলে প্রিন্ট অ্যাড নাম্বার, যদি নো হয় তাহলে লিখব প্রিন্ট অ্যাড নাম্বার। দেখো এখানে এই যে দেখো ইয়েস, ইয়েস এর ক্ষেত্রে আমরা প্রিন্ট ইভেন নাম্বার, প্রিন্ট প্রিন্ট ইভেন নাম্বার। এই দুটা যতক্ষণ পর্যন্ত হয়নি এই প্রসেসটা এই আকারে প্রসেসটা ঘুরবে। তারপরে যখন আউটপুট আসবে, আউটপুট আসার পরে এই দুটো আউটপুট আসার পরে দুটাকে যুক্ত করে দিতে হবে, এখানে ডাম্বেল আকারে দিয়ে এটাকে স্টপ করে দিতে হবে। অর্থাৎ এই অ্যালগরিদমের আদলে আমরা ফলোচার্ট দেখলাম। আশা করি তোমরা কিছুটা বুঝেছো। তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসে। দেখো এগুলো আমরা নিয়েছি বিগত সালের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো থেকে তোমরা আরও প্র্যাকটিস করবে। আমরা যেগুলো দেখিয়ে দিলাম একদম অত্যন্ত বেসিকটা, শুরুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তোমাদের জন্য একটি পেইড ব্যাচের আয়োজন করেছে, যেটা তোমাদের নভেম্বর থেকে শুরু হবে। আমরা তোমাদেরকে অ্যাড দিয়েছি, তোমরা অনেকে অ্যাড দেখেছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি থেকে গুছিয়ে প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষা থেকে ভালো ফলাফল করার জন্য তোমরা হাদিস ফাউন্ডেশন একাডেমিতে ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য এখন ছাড় চলছে। আমরা তোমাদেরকে এরকম আইসিটি আর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে অত্যন্ত সহজ করে পরীক্ষাতে অ্যান্সার করার মতো করে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদেরকে লেকচার শিট দিব, যেগুলো পড়লে তোমরা পরীক্ষাতে একটু ভালো ফলাফল অর্জন করতে পারবে। তোমরা দেখেছো যে গত কিছুদিন আগেই, দু একদিন আগেই আলিম পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। অসংখ্য শিক্ষার্থী ফেল করেছে, যারা অধিকাংশই ফেল করেছে ইংরেজি এবং আইসিটিতে। তোমাদের অত্যন্ত কঠিন একটি সাবজেক্ট ইংরেজি এবং আইসিটি। আইসিটির ক্ষেত্রে আরেকটু ডিফারেন্ট কি, আইসিটি হচ্ছে স্বতন্ত্র একটি সাবজেক্ট, আইসিটির সঙ্গে অন্য কোনো সাবজেক্ট যুক্ত নাই। যেমন ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কের পরীক্ষা, তুমি একটাতে যদি খারাপ হয় আরেকটাতে তোমার ব্যাকআপ দেওয়ার সম্ভাবনা থাকে। বাংলার ক্ষেত্রেও ইতিহাসের ক্ষেত্রেও প্রত্যেকটা সাবজেক্ট ডাবল, কিন্তু আইসিটি একদম স্বতন্ত্র সাবজেক্ট, এটার সঙ্গে ব্যাকআপ দেওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে এটাতে তোমরা যদি খারাপ করে দাও তাহলে অন্য কোনো সাবজেক্টের সুযোগ পাবে না। যেমন কোরআনে যদি খারাপ করে দাও, হাদিস পরীক্ষা আর একটু ভালো করে দিলা, তাহলে দুটো নাম্বার যোগ হয়ে একটু ব্যালেন্স হবে। কিন্তু আইসিটির ক্ষেত্রে এমনটা নয়, যার কারণে আইসিটি একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। তোমরা আইসিটির ভীতি দূর করতে, আইসিটির প্রস্তুতি গোছালো করতে আমাদের একাডেমিতে যুক্ত হয়ে যাও। আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ করে এটা পড়াবো ইনশাল্লাহ। তোমরা এতক্ষণ আমাদের সঙ্গে ক্লাস করাই তোমাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা পড়তে থাকো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আর ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, আমরা তোমাদের কমেন্ট দেখি, বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে করবে, আমরা পরবর্তীতে তোমাদেরকে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।